প্রিয় ভাই ও বোনেরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আজকে তোমাদের বহু প্রতীক্ষিত, বহু অপেক্ষার একটা ক্লাস নিয়ে। তোমরা প্রতিনিয়ত বিভিন্ন স্যারের ক্লাসে কমেন্টস করছিলে কমেন্ট বক্সে, এবং আমার ক্লাসগুলোতেও তোমরা কমেন্টস করছিলে যে স্যার, জিওগ্রাফি সাজেশন কবে আসবে। ইতিমধ্যেই তোমরা আমাদের চ্যানেলে কিন্তু ইংলিশ এবং এডুকেশন সাজেশন পেয়ে গেছো। এইবার কিন্তু চলে আসছে জিওগ্রাফি সাজেশন। তো তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে আজকের এই ভিডিওটা দেখবে, কারণ তোমরা আর কয়েকটা দিন পরই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই তো? তাহলে খুব ভালো মতো দেখে নাও যে তোমাদের জিওগ্রাফিতে কোন কোন প্রশ্নগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ এই 2024 সালের জন্য। আমি কিন্তু তোমাদের প্রত্যেককেই টেস্ট পরীক্ষার মোটামুটি 15 থেকে 20 দিন আগেই একটা সাজেশন দিয়েছিলাম। তোমরা সেই সাজেশন দেখে অনেকেই বলেছিলে যে স্যার, এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের টেস্ট পরীক্ষায় এসেছিল, আমরা একদম 100% এই প্রশ্নগুলো থেকেই পরীক্ষাতে কমন পেয়েছিলাম। আমি আবার আশাবাদী, বা আমি খুব আশাবাদী যে তোমরা ফাইনাল পরীক্ষাতেও এই প্রশ্নগুলোই কিন্তু প্রশ্নপত্রের মধ্যে দেখতে পাবে। তো চলো আর দেরি না করে শুরু করব তোমাদের বহু অপেক্ষিত একটি ক্লাস। কারণ প্রতিনিয়ত তোমরা মেসেজ করছো বা ফোন কল করেও বলেছো যে স্যার, খুব তাড়াতাড়ি জিওগ্রাফি সাজেশনটা দিন, আমাদের প্রত্যেকের জন্য খুব উপকার হয়, খুব ভালো হয়। তো তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমি জিওগ্রাফি সাজেশন নিয়ে চলে এসেছি। দেখো, টেস্ট পরীক্ষার আগে যে সাজেশন আমি দিয়েছিলাম তার সাথে এই সাজেশনের কিন্তু অনেক কি মিল রয়েছে, কিন্তু কিছু প্রশ্ন আমি এখানে অ্যাড করেছি বা একটু অন্যরকম ভাবে দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন দেখে পরীক্ষার সময় মনে না হয় যে এই প্রশ্নটার সাথে আমি পরিচিত নয়। সেই জন্য কিন্তু তোমরা প্রত্যেকে প্রশ্নগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবে। তো দেখো, আমাদের প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল থেকে যে 35 নাম্বার, মোট 70 নাম্বারের প্রশ্ন হয়, তার মধ্যে যে সমস্ত বড় প্রশ্নগুলো আমাদের রয়েছে সেই বড় প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আজকে বিশেষ করে আলোচনা করব। এবং এই সাজেশনের বিশেষ করে অর্থনৈতিক ভূগোল যে অংশটা রয়েছে, সেখানে কিন্তু কিছু 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, সেগুলো আমি তোমাদের দেখাবো। তো দেখো, প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায়ে রয়েছে আমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে আমরা সব থেকে প্রথম যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে একটা পার্থক্য। কিসের পার্থক্য? অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। তো যতগুলো পার্থক্য আমাদের আছে সিলেবাসে হোক বা এই সাজেশনে হোক, প্রত্যেকটাই কিন্তু মার্কস 3, ঠিক আছে? 3 নাম্বারের জন্যই কিন্তু পার্থক্যগুলো আসবে। এবং আমি প্রথমেই শুরুতে বলে রাখছি, 3 নাম্বারের জন্য তোমরা কিন্তু অবশ্যই কমপক্ষে 4টা পার্থক্য লিখবে, ঠিক আছে? 4টার কমে পার্থক্য কিন্তু কোনোভাবেই লিখবে না। যদি লেখো তাহলে কিন্তু সেখানে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা নেই। তোমরা যদি 3 মার্কসের কোশ্চেনে 4টা পার্থক্য লেখো তাহলে অবশ্যই ফুল মার্কস কিন্তু পাবে, ঠিক আছে? সেকেন্ড যে কোশ্চেনটা পড়বে সেটা হচ্ছে ভৌমজলের নিয়ন্ত্রক। তাহলে ভৌমজলের অনেক কটা নিয়ন্ত্রক রয়েছে, তোমাদের পছন্দ মতো যে কোনো নিয়ন্ত্রক তোমরা লিখতে পারো। পরের প্রশ্ন পড়বে কার্স্ট ভূমিরূপ। এই কার্স্ট ভূমিরূপ, এটার যে বিকাশ হচ্ছে বা গঠন হচ্ছে, তার জন্য যে প্রয়োজনীয় শর্তগুলো রয়েছে সেগুলো লিখতে হবে, ঠিক আছে? এখানে অনেক কটা শর্ত রয়েছে, তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো 4 থেকে 5টা শর্ত লিখতে পারো। আরো একটা প্রশ্ন পড়বে কার্স্ট ভূমিরূপ থেকে, সেটা হচ্ছে কার্স্ট অঞ্চলে গঠিত বিভিন্ন ভূমিরূপগুলির সচিত্র ব্যাখ্যা দাও। দেখো, বিভিন্ন রকম ভূমিরূপ রয়েছে কার্স্ট অঞ্চলে, আমরা দেখতে পাই। যে কোনো ভূমিরূপের এখানে বর্ণনা দিতে বলেছে, অবশ্যই সচিত্র চিত্র কিন্তু উল্লেখ করতেই হবে। এটার মার্কস হচ্ছে 5। দেখো, প্রত্যেকটা প্রশ্নের পাশেই মার্কস লেখা আছে, একটু ভালোভাবে লক্ষ্য করে নেবে। পরে আরেকটা পার্থক্য পড়বে অ্যাকুইফার এবং অ্যাকুইক্লুডের মধ্যে পার্থক্য, ঠিক আছে? আরো একটা পার্থক্য পড়বে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের মধ্যে পার্থক্য। তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু মোট আমরা পার্থক্য পড়ব আপাতত দেখলাম 3টে, আরো একটা পার্থক্য আছে শেষে, সেটাও আমরা দেখে নেব। তারপরে যে প্রশ্নটা পড়বে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। তাহলে আমরা জানি যে সমুদ্র তরঙ্গের ফলে ক্ষয়কাজ এবং সঞ্চয় কাজ দুটোর ফলেই কিছু ভূমিরূপ তৈরি হচ্ছে। এখানে আমি তোমাদের সাজেশনে কিন্তু ক্ষয় কাজের ফলে দিলাম, ঠিক আছে? এটা বিভিন্ন স্কুলে কিন্তু এবার টেস্ট পরীক্ষাতেও এসেছিল। তারপরে যে প্রশ্নটা পড়ব, বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের প্রকারভেদ ও তার বৈশিষ্ট্যগুলি চিত্রসহ আলোচনা করো। তাহলে বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীর রয়েছে আমাদের,
তার প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলো আমাদেরকে লিখতে হবে এবং অবশ্যই চিত্র সহ ছবিটা কিন্তু দিতে হবে। এবার লাস্ট যে কোশ্চেনটা আমরা এখান থেকে পড়বো সেটা আরো একটা পার্থক্য, সেটা হচ্ছে রিয়া উপকূল, ফিয়র্ড উপকূল ও ডালমেশিয়ান উপকূল। এই তিন ধরনের উপকূলের মধ্যে তুলনা বা পার্থক্য। দেখো একসাথে তিনটে আসবে না, হয়তো তোমাদের প্রশ্নে আসবে রিয়া উপকূল ও ফিয়র্ড উপকূল, এই দুটো আসবে, বা আসতে পারে ফিয়র্ড উপকূল, ডালমেশিয়ান উপকূল, বা আসতে পারে রিয়া উপকূল এবং ডালমেশিয়ান উপকূল। তাহলে তিনটের মধ্যে যে কোনো দুটো পার্থক্য কিন্তু তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, এটারও মার্কস হচ্ছে 3। তাহলে বোঝা গেল এই মাত্র 8টা প্রশ্ন আমরা পড়বো ফার্স্ট চ্যাপ্টার থেকে, টোটাল 8টা। এই 8টার মধ্যে দেখো 4টা প্রশ্নই আছে পার্থক্য, 4টা প্রশ্নই আছে পার্থক্য, আর বাকি যে 4টে প্রশ্ন আছে এগুলো একটু বড় প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এবার চলে আসো সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার আমরা প্রত্যেকেই জানি ক্ষয়চক্র রয়েছে, খুব কম প্রশ্নই আমরা এই চ্যাপ্টার থেকে পড়বো কারণ এই চ্যাপ্টারটা যথেষ্টই ছোট। তাহলে প্রথম যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো। মানে ডেভিসের যে স্বাভাবিক ক্ষয়চক্রের যে তত্ত্ব রয়েছে সেটা আলোচনা, এবং এটা আলোচনা করতে গিয়ে কিন্তু অবশ্যই তোমাদের সমালোচনাটাও লিখতে হবে। মাথায় রাখবে সমালোচনা অবশ্যই লিখতে হবে, এবং তার সাথে সাথে এটার যে ছবি রয়েছে চিত্র, স্বাভাবিক ক্ষয়চক্রের বা ডেভিসের যে স্বাভাবিক ক্ষয়চক্র তার যে ছবি, সেই ছবিটাও কিন্তু এখানে দিতে হবে। তোমাদের নোটসে দেওয়া আছে, তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। কেমন? এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে এলসি কিং এর যে মতবাদ রয়েছে, পাদ সমতলীকরণ মতবাদ, সেটা আলোচনা করতে বলেছে, এটার মার্কস হচ্ছে 5। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা পড়বো, অনেক স্কুলে টেস্ট পরীক্ষাতে এই প্রশ্ন এসেছে, নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। আমাদের যে বইগুলো রয়েছে সেখানে দেখবে মোটামুটি ভাবে 4টে ভূমিরূপ দেওয়া আছে, তোমরা যে কোনো ভূমিরূপ এখানে লিখতে পারো। তোমরা উপত্যকার মধ্যে উপত্যকা, নদী মঞ্চ, তোমাদের যা মনে আসবে সেটাই তোমরা সেক্ষেত্রে লিখতে পারো, কিন্তু অবশ্যই চিত্র কিন্তু দিতে হবে। কেমন? এবার এই চ্যাপ্টার থেকে একটাই তোমরা পার্থক্য পড়বে, সেটা হচ্ছে পেনিপ্লেন আর পেডিপ্লেন, অর্থাৎ সমপ্রায় ভূমি আর পাদ সমভূমি, এই দুটোর মধ্যে যে পার্থক্য খুব ভালোভাবে কিন্তু তোমরা পড়ে যাবে। দেখো এখান থেকে কিন্তু তোমাদের 1 নম্বরেরও কিছু প্রশ্ন আসতে পারে, যেমন সমপ্রায় ভূমি কাকে বলে, বা পাদ সমভূমি কাকে বলে, বা পেডিপ্লেন কাকে বলে, এগুলো কিন্তু 1 নম্বরের এসএকিউতেও তোমাদের আসতে পারে। সুতরাং পার্থক্য পড়লে সেখান থেকে তোমাদের 1 নম্বরের প্রশ্নগুলো রেডি হয়ে যাচ্ছে। কেমন? চলো এরপরে জলনির্গম প্রণালী চ্যাপ্টারে আমরা দেখব, এটাও খুব ছোট চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে মাত্র 3টে প্রশ্ন পড়ব। দেখো প্রথম প্রশ্ন পড়ব, জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। তাহলে জলনির্গম প্রণালীর অনেক কটা নিয়ন্ত্রক রয়েছে, তোমরা কমপক্ষে 4টে নিয়ন্ত্রক খুব ভালোভাবে পড়ে রাখবে 3 নম্বরের জন্য। তারপরে যে প্রশ্নটা পড়ব সেটা হচ্ছে চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো। তাহলে বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী, আমাদের প্রত্যেকটা টেক্সট বইয়ে অনেক রকম জলনির্গম প্রণালীর কিন্তু এক্সাম্পল দেওয়া আছে। আমরা কমপক্ষে 6টা জলনির্গম প্রণালী অবশ্যই পড়ে রাখবো, এবং তার সাথে ছবি। সেটা তুমি সমান্তরাল লেখো, বৃক্ষরূপী লেখো, আকশিরূপী লেখো, কেন্দ্রবিমুখ লেখো, যাই লেখো না কেন তুমি, সেক্ষেত্রে ছবিটা কিন্তু মাস্ট, ছবি অবশ্যই দিতে হবে। আরেকটা প্রশ্ন পড়বো এখান থেকে, সেটা হচ্ছে জাফরিরূপী নদী নকশা গঠনের নিয়ন্ত্রকগুলি কি কি। তাহলে জাফরিরূপী যে নদী নকশা গঠন হচ্ছে, কি কি নিয়ন্ত্রক রয়েছে তার অবশ্যই 3টে নিয়ন্ত্রক আমরা উল্লেখ করব 2 নম্বরের জন্য। কেমন? চলো আমরা থার্ড চ্যাপ্টার থেকে মাত্র 3টে প্রশ্ন পড়ব। এবার চতুর্থ অধ্যায় মৃত্তিকা থেকে, মৃত্তিকাও খুব একটা বড় চ্যাপ্টার না, এখান থেকে আমরা যে কটা প্রশ্ন পড়ব তার মধ্যে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। তাহলে মৃত্তিকা সৃষ্টির আমরা জানি মোটামুটি ভাবে আমাদের 5টা নিয়ন্ত্রক রয়েছে, তার মধ্যে কিন্তু আমরা আলাদা করে জীবজগতের প্রভাব এবং আদিশিলার প্রভাব, এই দুটো কিন্তু খুব ভালো করে পড়বো, কারণ এই দুটো আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, এবার 2 নম্বরের জন্য দেখো কিছু প্রশ্ন আমি দিয়েছি যেগুলো আমরা পড়বো, সেটা হচ্ছে মৃত্তিকার পরিলেখ কাকে বলে, আদর্শ পরিলেখ কাকে বলে, এবং মৃত্তিকার পিএইচ কি। এই 3টে প্রশ্ন কিন্তু 2 মার্কসের জন্য খুব ভালোভাবে পড়বে। দেখো এই প্রশ্নগুলো কিন্তু 1 নম্বরের জন্য আসতে পারে। ঠিক আছে, 1 নম্বরের জন্য এসএকিউতেও আসতে পারে। সুতরাং 2 নম্বরের জন্য যদি আমরা পড়ি তাহলে আমাদের এসএকিউর জন্য হয়ে যাচ্ছে। পরে যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণের উপায়
অথবা মৃত্তিকা সংরক্ষণের গুরুত্বপূর্ণ পদ্ধতি। এখানে কিন্তু 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার বিভিন্ন মার্কসের প্রশ্ন কিন্তু আসতে পারে। সেই জন্য আমরা কমপক্ষে এখানে 5 থেকে 6টা মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণের উপায় বা সংরক্ষণের পদ্ধতিগুলো পড়ে রাখবো। এবার এই চ্যাপ্টার থেকে একটা যে পার্থক্য পড়বো প্রথম, সেটা হচ্ছে এলুভিয়েশন এবং ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য। এক্ষেত্রেও কিন্তু আমরা 4টে পার্থক্য ভালোভাবে পড়বো। তাহলে এসএকিউর জন্য অনেক সময় আসে এলুভিয়েশন কাকে বলে, ইলুভিয়েশন কাকে বলে, তাহলে এই পার্থক্য পড়লে সেখান থেকে কিন্তু আমাদের হয়ে যাবে। আরেকটা বড় প্রশ্ন পড়বো এখান থেকে, সেটি হচ্ছে একটি আদর্শ মৃত্তিকা পরিলেখের চিত্রসহ ব্যাখ্যা করো। এটা কিন্তু 5 নম্বরের জন্য পড়বো। এবং অবশ্যই পরিলেখ যখন আমরা করব, মানে যে প্রস্থচ্ছেদটা করব, তার যে ছবি, অর্থাৎ একদম উপর থেকে শুরু করে ও স্তর, এ স্তর, বি, সি এবং ডি, 5টা যে মৃত্তিকা স্তর নিয়ে যে পরিলেখ তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমরা ছবির মাধ্যমে খুব ভালোভাবে দেখাবো। ঠিক আছে? এরপর লাস্ট যে কোশ্চেনটা পড়বো মৃত্তিকা চ্যাপ্টার থেকে, এটাও একটা পার্থক্য, পেডোক্যাল আর পেডালফার মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। এটাও 3 নম্বরের জন্য পড়বো। এটাও কিন্তু কিছু স্কুলে টেস্ট পরীক্ষাতে এসেছে। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে দেখো মোট দুটো আমরা পার্থক্য পড়ছি, এলুভিয়েশন ইলুভিয়েশন, আর একটা হচ্ছে পেডোক্যাল আর পেডালফার মৃত্তিকার। আর বাকি যে প্রশ্নগুলো আছে তার মধ্যে 3টে প্রশ্নই হচ্ছে 2 মার্কসের। এই যে আমি দেখো বক্সের মধ্যে করে দিয়েছি, এই 3টে আমরা 2 মার্কসের জন্য করব, বাকিগুলো আমরা 3, 4 বা 5 নম্বরের জন্য করব। কেমন? এরপরে চলে আসবো একটা বড় চ্যাপ্টার, যার নাম হচ্ছে বায়ুমণ্ডল। এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা অনেক কটা প্রশ্ন পড়বো, কারণ যে কটা প্রশ্ন আমি বলে দেবো যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কটা ভালোভাবে তোমরা পড়ে যাও, অবশ্যই অবশ্যই কিন্তু কমন পাবে। তার মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তির বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। দেখো অনেক স্কুলে এবার টেস্ট পরীক্ষাতে ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্র এসেছিল, আবার কিছু স্কুলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র এসেছিল। তাহলে দুটোই কিন্তু তোমরা ফাইনালের জন্য ভালো করে রেডি করে রাখবে, দুটোই কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। কেমন? নেক্সট আছে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্যগুলি লেখো। নেক্সট ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্যগুলি লেখো। তাহলে এখানে দেখো ঘূর্ণবাত থেকেই আমাদের প্রথম 3টে প্রশ্ন আছে, যার মধ্যে দুটো প্রশ্নই হচ্ছে পার্থক্য। ঠিক আছে? একটা ঘূর্ণবাত আর প্রতীপ ঘূর্ণবাত, একটা ক্রান্তীয় ঘূর্ণবাত আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। পরে যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি স্টার মার্ক দিয়ে রাখলাম, মৌসুমী জলবায়ুর উৎপত্তিতে জেট বায়ুর প্রভাব আলোচনা করো। ঠিক আছে? 3 মার্কসের জন্য। এরপরে আরো একটা পার্থক্য পড়বে, পরপর দুটো পার্থক্য দিয়েছি, একটা হচ্ছে এল নিনো আর লা নিনা, এই দুটোর মধ্যে পার্থক্য। দেখো এই পার্থক্যটাও যথেষ্ট ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কিন্তু তোমরা শর্ট কোশ্চেন এসএকিউ কিন্তু পেয়ে যাবে। এল নিনো কাকে বলে, লা নিনা কাকে বলে, এগুলো কিন্তু এসএকিউ প্রশ্নের মধ্যেও থাকবে। পরে আরো একটা পার্থক্য পড়বে, মৌসুমী জলবায়ু আর ভূমধ্য সাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য নিরূপণ করো। তাহলে এই দুটো জলবায়ুর মধ্যে কি পার্থক্য আছে, অবশ্যই 4টে পার্থক্য ভালোভাবে পড়ে রাখবে। তারপরে যে প্রশ্নটা পড়বে, স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। খুব ভালোভাবে কিন্তু এই প্রশ্নটা তোমরা পড়বে, স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর কি প্রভাব রয়েছে, অন্তত 4টে পয়েন্ট ভালোভাবে মুখস্থ করে নেবে। এবার দেখো যে প্রশ্নটা আমি দিয়েছি, গত বছরও আমাদের এসেছিল এখান থেকে একটা প্রশ্ন, লবণাম্বু, জাঙ্গল অথবা জলজ, এই 3টের মধ্যে যে কোনো একটা উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে আমরা এখান থেকে কিন্তু 3টেই ভালোভাবে পড়ে রাখবো, লবণাম্বু, জাঙ্গল এবং জলজ। 3টের মধ্যে একটা অবশ্যই অবশ্যই কিন্তু এবার পরীক্ষাতে আসবে। ঠিক আছে? এবার যে প্রশ্নটা পড়বো আমরা, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, মানে গ্রিন হাউস এফেক্ট আমরা কাকে বলি, এবং এই এফেক্ট এটার নিয়ন্ত্রণের কি উপায় রয়েছে, সেটা কিন্তু ভালোভাবে পড়ে রাখবে, যে গ্রিন হাউস এফেক্ট কি এবং এর নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। দেখো অনেক সময় 1 নম্বরেও প্রশ্ন আসে, গ্রিন হাউস এফেক্ট কি বা গ্রিন হাউস প্রভাব কি, বা অনেক সময় 1 নম্বরে এভাবেও দিয়ে দেয়, গ্রিন হাউস প্রভাব নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। তাহলে আমরা কিন্তু এসএকিউর মধ্যেও পেয়ে যেতে পারি। ঠিক আছে? এই একটা প্রশ্ন রেডি করলে বড় প্রশ্নও হয়ে যাবে, এসএকিউর মধ্যেও হয়ে যাবে। লাস্ট যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো। এটাও 3 নম্বরের জন্য পড়বো। ঠিক আছে? তাহলে এই 10টা প্রশ্ন
যার মধ্যে আমাদের চারটে প্রশ্ন এমন রয়েছে পার্থক্য। ঠিক আছে, মানে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে 4টে প্রশ্ন রয়েছে পার্থক্য প্রশ্ন, আর বাকি 6টা যে প্রশ্ন রয়েছে সেগুলো বড় প্রশ্ন। বড় প্রশ্ন বলতে 3, 4 অথবা 5 নাম্বারের। কেমন? চলো, এর পরে যে চ্যাপ্টার রয়েছে খুব ছোট চ্যাপ্টার, মাত্র আমরা 6টা প্রশ্ন পড়বো এখান থেকে। ঠিক আছে, ছোট ছোট 6টা প্রশ্ন পড়বো। জীব বৈচিত্র্য, ষষ্ঠ অধ্যায় জীব বৈচিত্র্য। প্রথম প্রশ্ন পড়ব, জীববৈচিত্র্য হ্রাসের মনুষ্য সৃষ্ট কারণগুলি লেখো। মানে জীববৈচিত্র্য যে হ্রাস হচ্ছে তার জন্য মনুষ্য সৃষ্ট বা আমরা কি কি এমন করছি যার জন্য আমরা দেখছি জীববৈচিত্র্যের হ্রাস হচ্ছে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন পড়ব, পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক কেন? এটাও 2 অথবা 3 নম্বরের জন্য পড়ে রাখবে। পরে আরেকটা এসএকিউর জন্য বা 2 নম্বরের জন্য পড়ে রাখবে, সেটা হচ্ছে জীববৈচিত্র্য হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট কি বা কাকে বলে। তারপরে পড়বে জীববৈচিত্র্যের গুরুত্বগুলি আলোচনা করো। এটা দেখবে একটা ভিডিওতে আমি খুব ভালোভাবে তোমাদেরকে পয়েন্ট আকারে বুঝিয়ে দিয়েছি, তোমরা যারা এখনো সেই ভিডিও দেখোনি চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। তারপরে প্রশ্ন পড়বে, জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি লেখো। তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণের কি কি প্রয়োজনীয়তা রয়েছে ভালোভাবে একটু পড়ে নিও। আর লাস্ট যে প্রশ্নটা পড়বে পার্থক্য, সেটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। তাহলে এই চ্যাপ্টার থেকে, জীববৈচিত্র্য চ্যাপ্টার থেকে আমরা মাত্র একটাই পার্থক্য পড়ব, সেটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণ। দেখো, এটা পড়লেও কিন্তু তোমাদের এসএকিউ এখান থেকে হয়ে যাবে, তাই না? অনেক সময় তোমরা দেখেছো টেস্ট পেপারে ছিল যে ইনসিটু সংরক্ষণ কাকে বলে, এক্সিটু সংরক্ষণ কাকে বলে, বা এটাও তোমরা দেখেছো জীববৈচিত্র্য হটস্পট, এটাও এসএকিউতে কিন্তু তোমরা দেখেছো। তাহলে দেখো, এই 2 নম্বরের প্রশ্নগুলো যদি রেডি করে নাও তাহলে কিন্তু 1 নম্বরের এসএকিউর জন্য তোমরা প্রস্তুত হয়ে যাচ্ছ। কেমন? এইবার চলে আসবো আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে প্রাকৃতিক ভূগোলের মানুষ ও পরিবেশ মিথস্ক্রিয়া। এখান থেকে মাত্র 3টে প্রশ্ন দেবো আমি, 3টের মধ্যেই যে কোনো একটা পরীক্ষাতে অবশ্যই আসবে। তার মধ্যে প্রথম প্রশ্নই হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের শ্রেণী বিভাগ করো। ঠিক আছে, প্রাকৃতিক বিপর্যয়ের শ্রেণী বিভাগ, এটা কিন্তু একটা বড় প্রশ্ন 5 নম্বরের জন্য। সেকেন্ড কোশ্চেন পড়ব, বিপর্যয় পরবর্তী ব্যবস্থাপনাগুলি উল্লেখ করো। মানে একটা জায়গায় বিপর্যয় ঘটে যাবে, তারপর আমরা কি ব্যবস্থা নেব সেগুলো উল্লেখ করতে হবে। এটার মার্কসটা এখানে লেখা নেই, মিস্টেক রয়েছে, এটা আমরা 3 নম্বরের জন্য পড়ব। কেমন? পরে যেটা পড়বো সেটা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্যগুলি লেখো। এটা কিন্তু প্রত্যেক বছরই আমরা দেখি পরীক্ষায় এসেছে, বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র দেখলেই বুঝতে পারবে লাস্ট 5 বছর কিন্তু এই প্রশ্নটা এসেছে। ঠিক আছে, 5 বার এসেছে এই প্রশ্নটা, সুতরাং আগামীতেও অর্থাৎ এই বছরও আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এই নিয়ে আমাদের কমপ্লিট হলো প্রাকৃতিক ভূগোল। এবার আসবো অর্থনৈতিক ভূগোল। দেখো, অর্থনৈতিক ভূগোলের আমরা কৃষিকাজ, এই একটা বড় পার্ট, কৃষিকাজ এগ্রিকালচার, এখান থেকে আমাদেরকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন পড়তে হবে, সেগুলো আমি পরপর করে এখানে লিখে রেখেছি, ভালোভাবে একটু বুঝে নাও। যেমন প্রথম যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলো কি কি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য, অনেক স্কুলে টেস্ট পরীক্ষাতে এসেছে, তোমরা টেস্ট পেপারেও দেখতে পেয়েছো, তাই তো? সেকেন্ড পড়বে পশ্চিমবঙ্গে ভারতের অধিকাংশ পাট উৎপন্ন হওয়ার কারণ কি, এটাও 3 নম্বরের জন্য পড়বে। তারপরে প্রশ্ন পড়বে শ্বেত বিপ্লবের গুরুত্বগুলি লেখো, এটা 2 অথবা 3 নম্বরের জন্য পড়বে। ঠিক আছে, শ্বেত বিপ্লবের কি কি গুরুত্ব রয়েছে। তারপরে শ্বেত বিপ্লবের সাথে সাথেই সবুজ বিপ্লবটাও পড়বে, যে সবুজ বিপ্লবের ফলে ভারতীয় কৃষির সুফল বা সুবিধাগুলি উল্লেখ করো, এটাও 2 অথবা 3 নম্বরের জন্য পড়বে। ঠিক আছে, এবার কার্পাস চাষ থেকে যেটা পড়বে সেটা হচ্ছে মিশরের কার্পাস চাষের উন্নতির কারণগুলি লেখো, এটা 3 নম্বরের জন্য পড়বে। এবার চায়ের ক্ষেত্রে দেখো, শ্রীলঙ্কার যে চা বাগিচা সেটা গড়ে ওঠার কি কারণ বা অনুকূল পরিবেশ রয়েছে সে সম্পর্কে আলোচনা করো, এটাও তোমরা 3 নম্বরের জন্য পড়বে। এবার শ্রীলঙ্কায় আরো একটা ফসল, সেটা হচ্ছে নারকেল, এই নারকেল উৎপাদনে অগ্রগণী কেন শ্রীলঙ্কা, সেটাও কিন্তু পড়ে রাখবে। এবার যে পার্থক্যটা এখান থেকে পড়বে, মাত্র একটাই পার্থক্য, সেটা হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো, 3 অথবা 4 নম্বরের জন্য। তাহলে মোটামুটি ভাবে এখানে কিন্তু 5টা পার্থক্য ভালোভাবে রেডি করে রাখবে। ঠিক আছে, 5টা পার্থক্য কিন্তু পয়েন্ট হিসাবে এখানে লিখতে হবে। এইবার দেখো, 9 নম্বরে আমি কিছু ছোট ছোট প্রশ্ন দিয়েছি, যেগুলো কিন্তু তোমাদের
এসএকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই যে প্রশ্নগুলো এখানে দেখো অবলিক দিয়ে দিয়ে দেওয়া আছে, সেই প্রশ্নগুলো এসএকিউর জন্য ইম্পর্টেন্ট। কোন চ্যাপ্টার থেকে? কৃষিকাজ চ্যাপ্টার থেকে। দেখো কি কি আছে, শস্য প্রকারতা, শস্যাবর্তন, শুষ্ক কৃষি, আর্দ্র কৃষি, উদ্যান কৃষি, শস্য সমন্বয়, মার্কেট গার্ডেনিং, অপারেশন ফ্লাড, ঝুম চাষ এবং ট্রাক ফার্মিং। তাহলে এই যে কটা প্রশ্ন, এগুলো কিন্তু প্রত্যেকটাই এসএকিউর জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। অবশ্যই ভালো করে তোমরা রেডি করে নিও। আমার বিশ্বাস তোমরা এতদিনে এই প্রশ্নগুলো রেডি করে নিয়েছো, জাস্ট আরো একবার একটু দেখে নেবে, রিভিশন দিয়ে নেবে, তাহলে আরো বেটার প্রিপারেশন তোমাদের হয়ে যাবে, তাই তো? এবার কৃষিকাজের পর যে চ্যাপ্টারটা আছে দেখো শিল্প, এটাও অনেকটা বড় চ্যাপ্টার। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়বো শিল্প চ্যাপ্টার থেকে, তার মধ্যে প্রথমটাই হচ্ছে পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি বিশ্লেষণ করো। ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন পড়বো আমরা, কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? ঠিক আছে, কানাডা কেন কাগজ শিল্পে উন্নত, এটা একটা পড়বো। তারপরে যে প্রশ্নটা পড়বো সেটা দেখো, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত, বক্তব্যটির সমর্থনে দুটি কারণ উল্লেখ করো, অথবা জাপানের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, দেখো একই প্রশ্ন, শুধু দুরকম ভাবে দেওয়া আছে, উত্তরটাও কিন্তু সেম হবে। ঠিক আছে, এবার দেখো যে প্রশ্নটা পড়বো, প্রশ্ন তিন রকম ভাবে আসতে পারে কিন্তু উত্তর একই হবে। দেখো সেই কারণে অথবা অথবা দিয়ে লেখা আছে। কি প্রশ্ন? পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একাদশী ভবনের কারণগুলি উল্লেখ করো, অথবা ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণসমূহ বিশ্লেষণ করো, অথবা কেন ভারতের বেশিরভাগ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি পূর্ব ও মধ্য ভারতে গড়ে উঠেছে। তাহলে প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে 4 মার্কসের জন্য। অথবা দিয়ে দেখো লেখা রয়েছে, 4 নম্বর প্রশ্নটা তিন রকম ভাবে পরীক্ষাতে আসতে পারে, উত্তর কিন্তু একই হবে। ঠিক আছে, চলো পরে যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে, ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন? তাহলে ভারতে আমরা দেখতে পাই প্রচুর গবাদি পশু রয়েছে, সংখ্যায় অনেক বেশি, কিন্তু তাও ভারতবর্ষ কিন্তু দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্পে খুব একটা বেশি উন্নতি লাভ করতে পারেনি। তার কারণ কি কি আমরা আলোচনা এই প্রশ্নের মাধ্যমে করব। ঠিক আছে, এটারও মার্কস হচ্ছে 3। এবার দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পেট্রোরসায়ন শিল্প। তাহলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণ উল্লেখ করো, অথবা পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার অনুকূল অবস্থাগুলো সম্পর্কে লেখো। এটা 3 মার্কের জন্য পড়বে। পরে যে 2 নম্বরের বা 3 নম্বরের জন্য পড়বে সেটা হচ্ছে, দুর্গাপুরকে ভারতে রুর বলা হয় কেন? দুর্গাপুর যে শিল্পাঞ্চল রয়েছে সেটাকে আমরা ভারতের রুর কেন বলি? এবার 8 নম্বর প্রশ্নটা পড়বে, মালয়েশিয়ার রবার শিল্পের উন্নতির কারণগুলি লেখো। এবার 9 নম্বর লাস্ট যে বড় প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে, কার্পাস থেকে ভারতে কার্পাস উৎপাদন পশ্চিম ভারতের সীমাবদ্ধ থাকলেও সারা ভারত জুড়ে কার্পাস বয়ন শিল্পের বিকাশের কারণ কি? আমরা দেখতে পাই যে পশ্চিম ভারতে বেশি কার্পাস চাষ হয়, কিন্তু সারা ভারতে কার্পাস বয়ন শিল্পের একটা বিকাশ ঘটেছে, তার কারণ কি কি এটা আমরা 4 নম্বরের জন্য পড়ব। কেমন? এবার দেখো 10 নম্বরে আমি বেশ কয়েকটা এসএকিউ প্রশ্ন লিখেছি, যেগুলো 1 অথবা 2 নম্বরের জন্য পরীক্ষাতে আসতে পারে। কৃষিকাজেও দিয়েছিলাম, সেরকম শিল্প চ্যাপ্টার থেকেও দিলাম, দেখে নাও কি কি রয়েছে। দেখো, শিকড় আলগা শিল্প বা অস্থানু শিল্প একই জিনিস, বা এটা ঘুরিয়ে আসে কি, ফুটলুস ইন্ডাস্ট্রি, ইংরেজিতে যদি দেয় তাহলে ফুটলুস ইন্ডাস্ট্রি। তারপরে রয়েছে পণ্য সূচক বা দ্রব্য সূচক, ইংরেজিতে বললে এটাকে আমরা কি বলি, ম্যাটেরিয়াল ইন্ডেক্স। দেখো আমি কিন্তু বাংলাগুলো বলার সাথে সাথে ইংরেজিগুলোও বলে দিচ্ছি, এখানে না লেখা থাকলেও তোমরা খাতাতে কিন্তু নোট অবশ্যই করে নেবে, কারণ অনেক সময় আমাদের প্রশ্ন এরকম আসে বাংলাতে না দিয়ে ভূগোলে ইংরেজি টার্মটা দিয়ে দেয়। ঠিক আছে, পরে যেটা পড়বে সেটা হচ্ছে আইসোড্যাপেন, আইসোটিম, উদীয়মান শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি। নেক্সট পড়বে অনুসারী শিল্প, এটা তো খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনুসারী শিল্প। তারপরে পড়বে শিল্পের অবস্থানগত ত্রিভুজ, এবং লাস্ট পড়বে ব্রেক অফ বাল্ক পয়েন্ট কি বা কাকে বলে। তাহলে এই এসএকিউর জন্য প্রশ্নগুলো কিন্তু রেডি করে রাখবে। ঠিক আছে, এইবার চলে আসো তৃতীয়, চতুর্থ আর পঞ্চম স্তরের কার্যকলাপ থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে।
এই তিনটে চ্যাপ্টারের প্রশ্নগুলো নিয়ে আমি এক জায়গাতেই করে দিয়েছি, আলাদা আলাদা করে আর ভাগ করিনি। আশা করি তোমরা বুঝে যাবে। দেখো প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে সোনালী চতুর্ভুজ কাকে বলে। দেখো এটা লেখার সময় কিন্তু খুব ভালোভাবে আমাদের নোটসটা লিখতে হবে, শুধু সংজ্ঞা লিখে দিলে হবে না। এর গুরুত্ব কি, কবে তৈরি হওয়া শুরু হয়েছিল, কবে নির্মাণ কাজ শেষ হয়, কোন কোন রাজ্যগুলোকে যুক্ত করেছে বা মেগাসিটিগুলোকে যুক্ত করেছে, তাদের দৈর্ঘ্য কত, সমস্তটাই কিন্তু এই সংজ্ঞার মধ্যে কিন্তু উল্লেখ করতে হবে। ঠিক আছে। সেকেন্ড পড়বে সুয়েজ খালের গুরুত্বগুলো লেখো। তারপরে পড়বে ইন্টারনেটের গুরুত্ব কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে কিন্তু এটা পড়বে। ঠিক আছে। তারপরে পড়বে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট এর প্রভাব কি, এটা 3 নম্বরের জন্য পড়বে। তারপরে পড়বে আউটসোর্সিং কি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এসে কিউ তো অনেক সময় আসে 1 নম্বরে। ঠিক আছে। আউটসোর্সিং কি 1 নম্বরেও আসতে পারে, 2 নম্বরেও আসতে পারে। এবার লাস্ট যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে। এটা কমপক্ষে 4টা পার্থক্য অবশ্যই রেডি করে রাখবে। ঠিক আছে। এবার চলে আসো পরের যে চ্যাপ্টার রয়েছে আমাদের, জনসংখ্যা ও জনবসতি। দেখো জনসংখ্যা ও জনবসতি থেকে আমি একবারেই কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি, আলাদা করে জনসংখ্যার জনবসতি ভাগ করিনি। খুব কম প্রশ্নই জনসংখ্যা থেকে দিয়েছি, মাত্র 3টে প্রশ্ন তোমরা জনসংখ্যা চ্যাপ্টার থেকে পড়বে। কটা বললাম, মাত্র 3টে প্রশ্ন জনসংখ্যা চ্যাপ্টার থেকে পড়বে, আর বাকিগুলো জনবসতি থেকে পড়বে। তাহলে জনসংখ্যা থেকে তোমরা কোন 3টে প্রশ্ন পড়বে, দেখো তোমরা প্রথম যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। তাহলে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায় কি কি রয়েছে, মোট 5টা পর্যায় রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। অনেক স্কুলে কিন্তু এই পরীক্ষাটা, এই কোশ্চেনটা কিন্তু টেস্ট পরীক্ষাতে এসেছিল। ঠিক আছে। সুতরাং খুব ভালোভাবে এই প্রশ্নটা রেডি করে রাখবে এবং অবশ্যই উদাহরণ সহকারে যাতে হয়। কোন দেশ কোন পর্যায়ে রয়েছে জনবিবর্তন মডেলের, জনবিবর্তন মডেল কে দেন, কত সালে দেন, এগুলো কিন্তু ভূমিকাতে উল্লেখ অবশ্যই করতে হবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন পড়বে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। দেখো প্রাকৃতিক কারণ বলেছে কিন্তু। ঠিক আছে। আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে দেখতে পাই বিভিন্ন জনবসতি, মানে বিভিন্ন আমরা অসম জনবন্টন দেখতে পাই, মানে কোথাও কম কোথাও বেশি। তাহলে কেন এরকম হচ্ছে, অসম কেন জনবন্টন, সব জায়গায় সমান নয় কেন, এর প্রাকৃতিক কারণগুলো আলোচনা করতে হবে। এখানে অবশ্যই আমরা প্রথমেই পয়েন্ট লিখবো কিন্তু অক্ষাংশ, তারপরে ভূপ্রকৃতি, নদ নদী, মৃত্তিকা, খনিজ সম্পদ, এই ধরনের পয়েন্টগুলো দিয়ে কিন্তু এই উত্তরটা পরীক্ষাতে লিখতে হবে। ঠিক আছে। এবার একটা পার্থক্য পড়বো এখান থেকে, সেটা হচ্ছে জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। ঠিক আছে। জনঘনত্ব আর মানুষ জমি অনুপাতের মধ্যে কি পার্থক্য রয়েছে। তারপরে যেটা পড়বে কার্যাবলীর ভিত্তিতে গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ করো। ঠিক আছে। এবং কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ করো। তাহলে কার্যাবলীর ভিত্তিতে গ্রামীণ বসতি আর পৌর বসতি, এই দুটোই কিন্তু ভালোভাবে পড়ে রাখবে। কেমন, পরের প্রশ্ন পড়বে ভারতীয় আদমশুমারি অনুযায়ী পৌর বসতির সংজ্ঞা বা শহরের সংজ্ঞা দাও। 7 নম্বর প্রশ্ন পড়বে ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। ঠিক আছে। ভারতের নগরায়নে কি কি সমস্যা রয়েছে। তারপরে পড়বে ভারতের নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলে জনাধিক্যের কারণগুলি কি কি, খুব ভালোভাবে পড়বে এটা। দেখো সবই কিন্তু ছোট ছোট প্রশ্ন। আর লাস্ট যে পার্থক্যটা পড়বে সেটা হচ্ছে উন্নয়নশীল দেশের বয়সলিঙ্গ পিরামিড ও উন্নত দেশের বয়সলিঙ্গ পিরামিডের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে। এই একটা প্রশ্ন পড়বে। এবার দেখো অনেক কটা আমি এসএ কিউ প্রশ্ন দিয়েছি, এই যে 10 নাম্বার দেখতে পাচ্ছ, এখানে যা যা আছে সমস্তটাই হচ্ছে এসএ কিউ কোশ্চেন 1 নাম্বারের জন্য। অনেক সময় 2 নাম্বারেও আসে, সেই জন্য দেখো 1 অথবা 2 লেখা রয়েছে। তাহলে দেখো কোনগুলো আমরা পড়ব, কাম্য জনসংখ্যা, বয়সলিঙ্গ পিরামিড, জনসংখ্যা অভিক্ষেপ, জনস্বল্পতা বা জনবিরলতা, ব্রেন ড্রেন ও ব্রেন গেন, জনবিস্ফোরণ, জনঘনত্ব, মানুষ জমি অনুপাত, আদমশুমারি বা জনগণনা, মেট্রোপলিস বা মহানগর, উমল্যান্ড, পৌরপিণ্ড, কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বা সিবিডি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। তাহলে এই কটা ছোট ছোট আমরা এসএ কিউ কিন্তু এই চ্যাপ্টার থেকে জনসংখ্যা এবং জনবসতি চ্যাপ্টার মিলিয়ে করব। ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে কিন্তু এই প্রশ্নগুলো রেডি করো। এই কটা করলেই যথেষ্ট, এগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষাতে কমন পাবে।
এবার চলে আসা একদম লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। এই আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে আমরা যে কটা প্রশ্ন পড়বো তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। মানে পরিকল্পনা অঞ্চল কাকে বলে এবং তার বৈশিষ্ট্যগুলো। সেকেন্ড পড়ব পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম উল্লেখ করো। আমরা জানি তিনটে স্তর রয়েছে, পরপর স্তরগুলো কিন্তু আমাদেরকে উল্লেখ করতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই এক্সাম্পল দিতে হবে, ঠিক আছে, উদাহরণ। ঠিক আছে, আমি এখানে পাশে কিন্তু লিখে রাখলাম এক্সাম্পল ছাড়া কিন্তু এই প্রশ্নের পুরো মার্কস কিন্তু পাবে না। ঠিক আছে, থার্ড যে প্রশ্নটা পড়বো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি স্টার মার্ক দিয়ে রাখলাম এখানে। ব্যাঙ্গালোরে বৈদ্যুতিন শিল্প গড়ে ওঠার কারণ অথবা বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত হওয়ার দুটি কারণ উল্লেখ করো। ঠিক আছে, 3 নম্বরের জন্য পড়বে। অনেক স্কুলে এটা টেস্ট পরীক্ষায় কিন্তু এসেছিল। ঠিক আছে, তারপর যে প্রশ্নটা পড়বে ছত্তিশগড় অঞ্চলে খনিজ সম্পদের বন্টন ও শিল্প সমাবেশের একটি বিবরণ দাও। দেখো, এটা তোমাদের পরীক্ষাতে ভাগ করেও আসতে পারে। শুধু যদি দেয় খনিজ সম্পদের বন্টন তাহলে খনিজ সম্পদের বন্টন লিখবে, আর যদি দেয় শিল্প সমাবেশ তাহলে শিল্প সমাবেশটাই লিখবে। মানে ছত্তিশগড় অঞ্চলে কোন কোন শিল্প বিকাশ লাভ করেছে। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা পড়বে খুব ইম্পর্টেন্ট, কলকাতার সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব উল্লেখ করো। ঠিক আছে, অনেক স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষাতেও এই প্রশ্নটাও এসেছিল। পরে পড়বে হলদিয়া বন্দরের দুটি সমস্যা উল্লেখ করো। কি কি সমস্যা? 2 নম্বরের জন্য। দেখো, এটা এসএকিউতেও আসতে পারে। ঠিক আছে, দিয়ে দিল তোমাকে প্রশ্ন এরকম যে হলদিয়া বন্দরের একটি সমস্যা লেখো, তাহলে যে কোনো একটা সমস্যা তুমি লিখবে, এসএকিউতেও আসতে পারে। আরো দেখো 3টে প্রশ্ন দিয়েছি এসএকিউর জন্য ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। তার মধ্যে একটা হচ্ছে উন্নয়ন কাকে বলে, ক্রিয়ামূলক অঞ্চল কাকে বলে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্রিয়ামূলক অঞ্চল কাকে বলে, আমি এখানে গোল করে রাখলাম প্লাস স্টার মার্ক দিয়ে রাখলাম। ঠিক আছে, আরেকটা প্রশ্ন হচ্ছে ডিভিসি। ডিভিসি কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। এই সম্পর্কে 1-2 লাইন লিখতে হবে। তাহলে এই কটা প্রশ্ন আমরা পড়বো আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন চ্যাপ্টার থেকে। বোঝা গেল? তাহলে তোমাদের বহু প্রতীক্ষিত একটা ক্লাস, বা তোমরা বলছিলে সাজেশন দেন স্যার, সাজেশন দেন, ফাইনাল সাজেশন দেন। আমি কিন্তু তোমাদের ফাইনাল সাজেশন জিওগ্রাফির দিয়ে দিলাম। আর কিন্তু কোনো রকম কোনো সাজেশন তোমরা আপাতত পাবে না, কারণ টেস্টেও সাজেশন দিয়েছিলাম, ফাইনালের জন্যও দিয়ে দিলাম। এই কটা প্রশ্ন ভালোভাবে পড়ো, ভালোভাবে বাড়িতে ছবিগুলো প্র্যাকটিস করো, বারবার করে লেখো। আশা করি এখান থেকেই পরীক্ষাতে তোমরা 100% কমন পাবে এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা যখন পরীক্ষার প্রশ্নপত্রে দেখবে তখন মনে হবে যে হ্যাঁ স্যার এই প্রশ্নগুলোই সাজেশনে দিয়েছিল এবং এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং চিন্তা করার কিছু নেই, বাড়িতে ভালোভাবে পড়াশোনা করো। এখনো হাতে কিন্তু 10 থেকে 12 দিন সময় রয়েছে। এই কদিনে একটু ফোন ঘাটা বাদ দিয়ে বা টিভি দেখা বাদ দিয়ে বা বন্ধু বান্ধবের সাথে গল্প করা বাদ দিয়ে একটু ভালোভাবে বাড়িতে পড়ো, পড়াশোনার প্রতি একটু মনোযোগী হও। কারণ জীবনের আরো একটা বড় পরীক্ষা তোমরা দিতে চলেছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আশা করি প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দেবে, প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। তারপর তোমরা কিন্তু অবশ্যই আমাদের জানাবে যে এই সাজেশন থেকে তোমরা কতটা উপকৃত হলে বা আজকের এই সাজেশন তোমাদের কেমন লাগলো, তোমরা একটা কনফিডেন্স পেলে কিনা, সেটা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।